আমরা এমন একটা নেশন তৈরি করতে চাই, এমন একটা জাতি তৈরি করতে চাই, স্কুল থেকেই তৈরি করতে চাই যারা একই ধারে কোরআন, সুন্নাহ, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, নীতি, নৈতিকতা, আদর্শ, তাদের ভাষা জ্ঞান, তাদের ম্যানার্স, আচার ব্যবহার, আখলাক, লাইফস্টাইল, শিল্প সংস্কৃতি তা শুরু করে যা কিছু আছে এই ব্যাপারগুলো যেন একই প্রতিষ্ঠানে পাই। আমরা সেভাবে কারিকুলাম সাজিয়েছি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবার জন্য বা মতামত গ্রহণ করবার জন্য, পরামর্শ গ্রহণ করবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সে বিষয়টি নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করি, ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষায় বুঝি আমরা এবং সাধারণ মানুষ বোঝে, এবং সেই মাদ্রাসা শিক্ষাও আসলে অনেকগুলো ভাগে বিভক্ত। তো সেই মাদ্রাসাগুলোতে যারা আমাদের সন্তানরা পড়াশোনা করছে তারা কিছুটা হলেও ইসলাম সম্পর্কে ধারণা পায় এবং বাস্তব জীবনে তারা অনুশীলন করতে পারে। এবং এই মাদ্রাসাগুলোতে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা যে ধারেরই মাদ্রাসা হোক, ইসলাম শিক্ষায় যে ব্যবস্থাপনাগুলো আছে এই মাদ্রাসাগুলোতে যারা পড়ছে তারা ইসলাম সম্পর্কে যতটুকু ধারণা পাচ্ছেন তার নিজের জীবনে প্রতিপালন করছেন এবং মানুষকে সচেতন করছেন। অর্থাৎ বর্তমান সমাজে যদি আমরা আলেম ওলামা বলি বা যারা মানুষকে হেদায়েত দিচ্ছেন, মানুষকে নসিহত করছেন, তারাই কিন্তু এই শ্রেণীর শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। তো সেখানে আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই শ্রেণীর শিক্ষাতে যে পরিপূর্ণ যে ইসলাম শেখা যায় সিলেবাস থেকে, সেটাও অনেক সময় কিন্তু সম্ভবপর হয় না। যারা এই পড়াশোনার পাশাপাশি ছাত্র জীবন থেকে অথবা ছাত্র জীবন শেষ করার পরে তারা যদি গবেষণা করেন, ইসলাম নিয়ে আরও ভাবেন, আরও যদি নিজস্ব উদ্দীপনায় নিজস্ব উদ্যোগে যদি পড়ালেখা করেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন এবং গবেষণা করেন, তখন সে প্রকৃতপক্ষে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। এর আগে কিন্তু নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যেই তারা থাকে। মাদ্রাসা শিক্ষা বিষয় নিয়ে আমি কথা বললাম, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের কথা বললাম। এরপরে যদি আমি আসি জেনারেল শিক্ষায়, যদি আমরা আসি জেনারেল শিক্ষা বলতে আমরা যেমন স্কুল, কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট বিভিন্ন আছে, সেই শিক্ষা ব্যবস্থার কথা বলছি। এইখানে মনেই করা হয়, ধরেই না হয় যে এখানে ইসলামী শিক্ষা তেমন নেই। এবং আমরা যদি পর্যালোচনা করি বর্তমান সমাজে বর্তমান মানুষের ধারণা যে কোরআন, সুন্নাহ, সরাসরি হাদিস বই বা ইসলামী সাহিত্যের বাইরে যতগুলো পাঠ্য ব্যাপারগুলো আছে, এডুকেশনের ব্যাপার আছে, কোনোটাকে ইসলাম মনে করা হয় না। সবকিছু জেনারেল মনে করা হয়, ট্র্যাডিশনাল মনে করা হয়, ইসলাম নয় বলে মনে করা হয়। ইভেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে না আরবি ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি ল্যাঙ্গুয়েজকেও তাই মনে করা হয়। এখন মানুষের মধ্যে এরকম একটা মিসকনসেপ্ট তৈরি হয়ে আছে। সেই ক্ষেত্রে এই শিক্ষাকে আমরা জেনারেল শিক্ষা বলছি, যেটা ইসলামী শিক্ষা নয় বলে আমরা মনে করছি। এই শিক্ষার মধ্যে যতটুকু ইসলামাইজেশন আছে, যতটুকু ইসলামী আছে আরবির নামে বা ধর্ম শিক্ষার নামে, সেটা কিন্তু আমাদের সন্তানদের জন্য পর্যাপ্ত পরিমাণে নয়। ওইখান থেকে বই পড়ে যতটুকু ইসলাম শিখে মাদ্রাসায় যদি এই অবস্থা হয়, তাহলে স্কুলে আরো কত ভয়াবহ অবস্থা আছে, এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে ওইখানে ইসলামের নামে যতটুকু শেখানো হয়, একটা শিক্ষার্থীর বা একটা মানুষের ইসলামকে তার বাস্তব জীবনে অনুশীলন করবার জন্য একেবারে 1%ও ইসলাম শেখানো সেখানে হয় না। অথচ আমরা যদি পর্যালোচনা করি, বর্তমান গভর্নমেন্ট বা আগের গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট মাদ্রাসাকে একটু আধুনিকায়ন করেছে। তারা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বিভিন্ন ধরনের বইপুস্তক বিশেষ করে আলিয়া মাদ্রাসায় ঢুকিয়েছে। অপরপক্ষে ইসলামী শিক্ষা মানে জেনারেল শিক্ষায় ইসলামাইজেশন কিছুই করে নাই, বরং ইসলাম আস্তে আস্তে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে। অথচ দেখেন এইখানে 92 থেকে 98% শিক্ষার্থী কিন্তু জেনারেল এডুকেশনে পড়াশোনা করে। আমার আপনার আশেপাশে যদি আমরা খোঁজ নিই, মাদ্রাসার সংখ্যা বেশি পাবো, স্কুলের সংখ্যা কম পাবো। কিন্তু শিক্ষার্থী যদি হিসাব করি, স্কুলে পড়ে 90 থেকে 98% স্টুডেন্ট স্কুলে পড়ে, আর বাকি 2% or 10% স্টুডেন্ট ইসলামী ধারার শিক্ষা ব্যবস্থায় পড়ে। তাহলে অধিকাংশ জনশক্তি তৈরি হচ্ছে কিন্তু জেনারেল এডুকেশন থেকে। আমার কথা আমি পরিষ্কার করতে পারছি কিনা? এই জেনারেল এডুকেশন যারা আছে তারা ইসলাম সম্পর্কে একেবারে ন্যূনতম ধারণা নিয়ে গড়ে উঠছে না, বরং কিছু ইসলাম সম্পর্কে ধারণা গড়ে উঠছে যা একেবারে তার জীবনের সাথে সম্পৃক্ততা নেই, এবং ওইটুকু ইসলাম জানলে তাদের জীবন আরো খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা। অপরপক্ষে অধিকাংশ যে যারা লিডিং দিচ্ছে, যারা ইসলামকে প্রচার করছে, তারা কিন্তু একটা পার্সেন্টেজ খুবই কম, এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ এবং চিন্তা চেতনার পার্থক্য আছে। ফলশ্রুতিতে আমরা যেটা ভোগান্তির শিকার হচ্ছে সেটা হচ্ছে এই জেনারেল মানুষগুলো নিজেদের উপর ডিপেন্ডেবল না, আবার তারা যে একবারে আলেম ওলামার উপর ইসলাম শিক্ষার উপর বড় হয়েছে তাদের উপর ডিপেন্ডেবল হবে সেই আস্থাও তৈরি হতে পারছে না, কারণ তাদের মধ্যেও কথার বৈসাদৃশ্য পরিলক্ষিত হচ্ছে এবং ইসলাম সম্পর্কে সঠিক কনসেপ্ট মানুষের মধ্যে প্রেজেন্ট করতে পারছে না। তাহলে ফলশ্রুতিতে কি হচ্ছে, আমরা যতই যাই করি না কেন, যতই কথা বলি না কেন, মানুষের কাছে ইসলামকে, কোরআন সুন্নাহকে সঠিকভাবে প্রেজেন্টেশন করার মতো সক্ষম লোক আমরা তৈরি করতে পারছি না। এবং নিজের থেকেও যে কেউ এই ব্যাপারে নিজের জীবন পরিচালনা করবার জন্য কোরআন সুন্নাহ থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন পরিচালনা করবে, এরকম লোকও তৈরি হচ্ছে না। ফলশ্রুতিতে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমরা একটা হজবরল একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে কিন্তু আমরা বসবাস করছি।
কিন্তু উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা এরকম না। আমরা যদি উন্নত বিশ্বের দিকে এখন একটু তাকাই, শিক্ষা ব্যবস্থা এরকম, এটা হচ্ছে সাবকন্টিনেন্ট উপমহাদেশে এই অবস্থা। কিন্তু উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওয়ান ওয়েস, একমুখী। একটা বাচ্চা স্কুলে যদি ভর্তি হয়, একটা শিক্ষার্থী যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, তাহলে তার ধর্ম সম্পর্কে 100% জানতে হবে, তাকে তার বিজ্ঞান সম্পর্কে 100% জানতে হবে। ওভারঅল তার জীবন পরিচালনা করবার জন্য ধর্ম থেকে শুরু করে নিয়ে টেকনিক্যাল জ্ঞান এবং জীবনমুখী জ্ঞান যা যা প্রয়োজন স্কুল থেকে সে শিখবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে এডুকেশন পলিসি। একমাত্র সাবকন্টিনেন্ট আমাদের এই উপমহাদেশে শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে যাতে এই মানুষগুলো কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা নিজেরা অনেক প্রতিষ্ঠান করছি, অনেক প্রতিষ্ঠান আছে, ঘরে ঘরে স্কুল কলেজ মাদ্রাসা আছে, কিন্তু আসলে কি এডুকেশন হওয়া প্রয়োজন এই ব্যাপারে আমাদের চিন্তা গবেষণা নেই, এই ব্যাপারে আমাদের চিন্তা নেই, ফিকির নেই। আমরা হয়তো মাদ্রাসার মুহতামিম হয়ে আছি, আর একটা মাদ্রাসা এই হয়েছে সে আছে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছি, স্কুলের এই সেই হয়ে আছি, কিন্তু আমাদের এডুকেশন আমার চিন্তা চেতনার কতটুকু অবদান সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের একেবারে অজানা থেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা এখানে যারা আসছেন তারা অত্যন্ত প্রাজ্ঞ, চিন্তাশীল এবং এডুকেশনের কথা শুনেই আপনারা আসছেন, মানে বাছাই হয়ে আসছেন। সবাই কিন্তু এই ধরনের প্রোগ্রামে আসার সুযোগও হয় না, আসার ইচ্ছাও কিন্তু থাকে না। তো আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের এই প্রতিষ্ঠানটা দেওয়ার উদ্দেশ্য এইখানে যে এখানে কিন্তু অনেক বিনিয়োগ হচ্ছে, অনেক অর্থ যাচ্ছে, অনেক সময় যাচ্ছে, অনেক শ্রম যাচ্ছে। আমরা এমন একটা নেশন তৈরি করতে চাই, এমন একটা জাতি তৈরি করতে চাই, স্কুল থেকেই তৈরি করতে চাই, যারা একই ধারে কোরআন, সুন্নাহ, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, নীতি, নৈতিকতা, আদর্শ, তাদের ভাষা জ্ঞান, তাদের ম্যানার্স, আচার ব্যবহার, আখলাক, লাইফস্টাইল, শিল্প সংস্কৃতি তা শুরু করে যা কিছু আছে এই ব্যাপারগুলো যেন একই প্রতিষ্ঠানে পাই। আমরা সেভাবে কারিকুলাম সাজিয়েছি। আমরা মনে করি যে কোরআন সুন্নাহ থেকে, মানে কোরআন আর হাদিস পড়লেই মনে হয় ইসলামী জ্ঞান হলো, ইসলামী সাহিত্য পড়লে, কিন্তু বিজ্ঞানের মধ্যে যে ইসলাম আছে, সমাজ বিজ্ঞানের মধ্যে যে ইসলাম আছে, শিল্প সংস্কৃতির মধ্যে যে ইসলাম আছে, সাধারণ বিজ্ঞানের মধ্যে ইসলাম আছে, এই বিষয়গুলোকে যদি লিঙ্ক আপ করে দিই, যেমন একটা এক্সাম্পল দিই, আমি সমাজ বিজ্ঞান পড়াচ্ছি, যে একটা পরিবার নিয়ে, একটা সমাজ বিজ্ঞান, একটা পরিবার নিয়ে আমি অধ্যায় পড়াচ্ছি, তাহলে পরিবারে পিতার সন্তানের প্রতি কি দায়িত্ব কর্তব্য, সন্তান পিতার প্রতি কি দায়িত্ব কর্তব্য, এই কথাগুলো কোরআনে আছে না, আয়াত আছে না? এই বিষয়গুলোকে সুন্দর করে যদি আমরা লিঙ্ক আপ করে দিই বাচ্চারা, তাহলে এই সমাজ বিজ্ঞানকে আর জেনারেল সাবজেক্ট মনে করবে না। সমাজ বিজ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি ইসলামাইজেশন সাবজেক্ট। সমাজ নিয়ে কথা যেখানে, লাইফস্টাইল নিয়ে যেখানে কথা, জীবন আচার নিয়ে যেখানে কথা, সেটাই তো কোরআন। কোরআনের মূল বক্তব্যই তো মানুষের বিহেভিয়ার, চলাফেরা, মুআমেলাত, এটাই তো। তাহলে সমাজ বিজ্ঞানকে আমরা জেনারেল সাবজেক্ট মনে করছি, আর কোরআন হাদিসকে আমরা মনে করছি শুধু ইসলামের বই। তো এই জায়গাগুলোকে যদি আমরা সমন্বয় করতে পারি, আমাদের প্রজন্ম এমনভাবে গড়ে উঠবে যারা একই সাথে সব বিষয়গুলো আয়ত্ত করতে পারবে এবং জীবনে তারা সফল হতে পারবে। এর পাশাপাশি আমরা জেনারেল স্কুলে তাদেরকে কোরআন 1 থেকে প্রথম শ্রেণী থেকে 5 পর্যন্ত পড়তে পড়তে কোরআনের সব অনুবাদ তাদেরকে শোনাবো, সংশ্লিষ্ট হাদিস তাদেরকে শোনাবো। তাহলে একটা ইসলাম সম্পর্কে একটা দর্শন তার মাথায় সেট হবে। সে যাই শুনুক না কেন কোরআন দিয়ে ম্যাচ করতে পারবে এবং সত্যটা সে ফাইন্ড আউট করতে পারবে। এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে এখানে আমরা কাজ করা শুরু করেছি। কিন্তু সময় কম, আমি জাস্ট একটু দ্রুত এবং সামারাইজ করে কথাগুলো বলছি। আমরা এটা হচ্ছে জেনারেল স্কুল। জেনারেল স্কুলে তারা ভাষা শিখবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে, ইভেন বাংলাও এখানটা সুন্দরভাবে আমরা শেখাবো। কারণ আমরা বাংলা বলি কিন্তু এটা আসলে সঠিক বাংলা না। প্রমিত, শুদ্ধ, সুন্দর উচ্চারণে সুন্দর করে বাংলা বলাটা আমাদের কেউ বলতে পারি না। অনেক বড় বড় এডুকেশন, মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু আমরা প্রমিত উচ্চারণে বাংলা বলতে পারি না। ইংলিশ, আরবিক তারা দূরে আছে। আরেকটা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থীকে এমনভাবে আমরা আরবিক শিখাবো তারা কোরআন পড়লে যেন সরাসরি অনুবাদটা বুঝে ফেলতে পারে। কারণ কোরআনের অনুবাদ এক একজন এক একভাবে লিখেছেন, তার চিন্তা চেতনা থেকে লিখেছেন, কিন্তু কোরআনের অনুবাদ আল্লাহ কি বলেছেন সেটা সরাসরি আরবি থেকে তার জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেজন্য আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে সরাসরি কোরআন পড়লে যেন সে অর্থটা বুঝতে পারে, সেই দক্ষতা যোগ্যতা গড়ে তুলতে চাই। এটা হচ্ছে একাডেমিক জেনারেল। এর সাথে সাথে আমাদের নুরানি নাজরা হেফজ আছে, সেখানে আমরা এমনভাবে তাদেরকে নুরানি নাজরা হেফজ করাবো যাতে করে তারা কোরআনের একটা আয়াত পড়ার সাথে সাথে তার মিনিংসটা, তার অর্থটা বুঝতে পারে। আপনারা শুনলে হতাশ হয়ে যাবেন যে আমি এখানে 350 মতো ছেলে মেয়েদেরকে ভাইবা নিয়েছি। এখানে আসছে হাফেজ এবং তাফসিরে কামেল করা। আমি যখন জিজ্ঞেস করেছি, একটা আয়াত বলে জিজ্ঞেস করেছি অর্থ কি জানি না, তখন আমি সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলেছি, তখন বলে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি বললাম আর কিছু নাই সাথে? সে খুঁজেই পায় না। তখন আমি পরিপূর্ণ আয়াত যখন বললো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো বাকি অর্থ কোথায়? আমি যখন একটা একটা করে শব্দ বললাম তখন স্যার আমি তো এভাবে খেয়াল করি নাই। তাহলে সে তো সমাজে লিড দিচ্ছে, একজন আলেম। হোয়াটস দিস? এখান থেকে আমরা কি পাবো? তো কথা বললে অনেক কথা, আমি আর আসলে কথা বলবো না, কথা এখন আপনারা বলবেন। আমি জাস্ট একটা সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা এটা কিভাবে রিফর্মিং করতে পারি, কিভাবে রিকভারি করতে পারি এবং কিভাবে এই জায়গাগুলোকে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারি। এই কাজগুলো শুধু এই স্কুল না, আমরা চাই প্রত্যেকটা স্কুলে এই কাজ করুক। দেখবেন রাজশাহী শহরে স্কুল করে এরকম বই করেছে এরকম কোনো ইতিহাস নাই, আমার মনে হয় নাই। এক একটা বই 50 টাকা খরচ করেছি। কি জন্য? এই বইগুলো আমি মানুষের কাছে দিয়ে দিচ্ছি যে আমার স্কুল না হোক, তার স্কুলে যেন হয়। আমি অলরেডি বিভিন্ন স্কুলে এটা আমি পাঠিয়েছি যে জনাব আপনি একটু পড়েন, আপনার স্কুলে করেন।
কারণ হওয়া দরকার, এটা একটা সামাজিক কাজ। তো আমি অনেক কথা বললাম এবং খুব দায়িত্বহীনভাবে কথা বললাম, একটু কনক্রিট কথা বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা এটা সংশোধনের জন্য বাস্তব চিত্র আমি তুলে ধরেছি এবং আমরা স্কুল দিয়ে আমরা কি করতে চাচ্ছি সেটাও আমি তুলে ধরেছি। এখন আপনাদের আমরা সুচিন্তিত মতামত শুনবো, তারপরে আমরা এটাকে আরো পরিপূর্ণ, আরো সুন্দর করে আমরা কিভাবে আমাদের শিক্ষার্থীকে শেখাতে পারি সেই ব্যাপারগুলো আমরা ইনশিওর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবনের প্রয়োজনে শিক্ষার আয়োজন, জ্ঞানের ঝর্ণা ধারায় ঢুকে দিই, ফুলের সুবাসে রাঙাতে সবার মন, প্রাণের স্বপ্ন ধারায় ঢুকে দিই। আহা হা ও লা 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 লা।